নমস্কার দর্শক, আজ আপনাদের সামনে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতে। যে বিষয়টা হচ্ছে আমাদের সিএ এর পরে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার, সিএ যারা করছে তাদের সবার মনে একটা কোশ্চেন যে এই সার্টিফিকেট পাওয়ার পরে আর কি কি স্টেপ আছে, আমাদেরকে কি কি অসুবিধা বা সুবিধার সম্মুখীন আমরা হব, অসুবিধা কি কি আমাদের হবে। তার ভিতরে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের যাদের আগে থেকে পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট। যারা আমরা ভোটার কার্ড আধার কার্ড করেছি সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না, বাট পাসপোর্টে জন্মস্থানের উল্লেখ আছে, যেখানে ভুল তথ্য দেওয়া আছে যারা সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে তাদের জন্যে, যে তারা ভারতেরই কোনো একটা জায়গায় জন্মেছে। এবার যখন সিএ সার্টিফিকেটেরও জন্মস্থান রয়েছে, দুটো কন্ট্রাডিক্টরি, তো সেই পরিস্থিতিতে পাসপোর্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই বিষয়ে জানতে চেয়ে আমাদের কাছে প্রচুর ফোন আসে। তো সবার যে ডাউট রয়েছে, যে আশঙ্কা রয়েছে, সব কিছু দূর করার জন্য আজকে আমরা আলোচনা এসছি। আমাদের সাথে রয়েছেন শ্রী লিটন বিশ্বাস মহাশয়, বাঙালি ঐক্য মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, আমাদের যে সিএ তো হয়ে গেল, সার্টিফিকেট পেয়েছি, আমরা খুব খুশি যে হ্যাঁ সবাই এখন বুক ফুলিয়ে বলতে পারছে আমাদের জন্ম বাংলাদেশে হলেও আমরা বৈধভাবে ভারতের নাগরিক, আর কোনো রাগঢাক নেই, হ্যাঁ, এবং সবাই মুক্ত। কিন্তু সেখানে একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান পাসপোর্টের ক্ষেত্রে যেখানে জন্মস্থানের উল্লেখ রয়েছে, এবার যখন পাসপোর্ট রিনিউয়াল হবে তখন সেখানে সঠিক তথ্যই দেওয়া হবে, যেহেতু সিএ সার্টিফিকেট পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে এবং তার থেকে মানে মুক্তির উপায় কি? বেশ। অনুপ, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা, এবং খুব আমার কাছেও প্রচুর ফোন আসছে যে সিএ সার্টিফিকেট পেয়েছি। তো যাদের এক্সিস্টিং পাসপোর্ট রয়েছে, তুমি যেটা বললে, বা নতুন যারা পাসপোর্ট করবে, নেই এখন করতে চায়, দুটো দু রকমের। তো দেখো, মানে আমি তোমাকে ইন এসেন্স ব্যাপারটাকে বলছি, দর্শক বন্ধুদের সুবিধা হবে বুঝতে। অলরেডি বাই বার্থ ইন্ডিয়ান দেখিয়ে যারা পাসপোর্ট করেছেন, হয়তো পাসপোর্ট এক্সপায়ার করতে কারো 3 বছর 5 বছর বাকি আছে, কারো এক্সপায়ার করে গেছে, কারো হয়তো 6 মাস বাকি আছে, এরকম চলছে। তো তাদের তো স্বাভাবিক কারণে একটা মোরাল গ্রাউন্ডে একটা কোশ্চেন এসেই যাচ্ছে যে আমার কাছে দুটো ডকুমেন্ট সাইমultaneously লাইভ আছে। একটা আছে সিটিজেনশিপ সার্টিফিকেট, যেখানে আমার প্লেস অফ বার্থ সিটিজেনশিপে তো যা সত্যি তাই দিয়ে আমার সিটিজেনশিপ হয়েছে। আবার এর আগে তো বাধ্য হয়ে পাসপোর্ট করেছে, বাই বার্থ দেখিয়ে পাসপোর্টে ইন্ডিয়ান কোনো একটা জায়গায়, ভারতের কোনো একটা জায়গায় জন্মস্থান দেখানো আছে। তাহলে এই যে কন্ট্রাডিক্টরি যে দুটো সিচুয়েশন তৈরি হয়েছে অ্যাপারেন্টলি, এটাকে কি করে সমাধান করা যায়? এবার ইন কেস অফ পাসপোর্ট তোমাকে বলছি, ইট ইজ এ ম্যাটার অফ পলিসি। অর্থাৎ যখনই এই ধরনের কেস ওখানে যাচ্ছে, যারা নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করেছে, আগে তার পাসপোর্ট ইন্ডিয়ান ছিল না, তাদের কাছে পলিসি ম্যাটার নয়। নতুন পাসপোর্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট যখনই প্লেস অফ বার্থ চেঞ্জের কথা চলে আসছে, তো তখনই না, এটা ম্যাটার অফ পলিসি ডিপার্টমেন্ট এসে যাচ্ছে। অর্থাৎ যখনই দেখবেন কলকাতার ক্ষেত্রে, আমি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বাংলায় প্রোগ্রামটা করছি, কলকাতাকে ধরে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলকে ধরছি। রুবির পাশে ওদের যে পিএসকেটা আছে, পাসপোর্ট সেবা কেন্দ্রটা রয়েছে, ওখানে গেলে ওখানে তো লাস্টে গিয়ে যে মানে যেখান থেকে ঠিকঠাক হয়, লাস্টে সি বাকি একটা ডিপার্টমেন্ট আছে, একটা ঘর আছে, সেখানে সেই রোতে গিয়ে পাসপোর্ট অফিসার ভেরি ফ্রিকুয়েন্টলি এটা রেফার করে দিচ্ছে ব্রেভেন রোডে পাসপোর্ট অফিসকে। কেমন যে বলছে এটা আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আপনি ব্রেভেন রোডে পলিসি ডিপার্টমেন্টে দেখা করুন। ব্রেভেন রোডে বেসিক্যালি রেফার করা হচ্ছে পলিসি ডিপার্টমেন্ট। পলিসি ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট পাসপোর্ট ডিপার্টমেন্টে যে কেস টু কেস, প্রতিটা কেস ইন্ডিভিজুয়ালি তারা হ্যান্ডেল করে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের কাছে অলরেডি, তোমাকে ভালো খবর দিচ্ছি, অলরেডি
বাঙালি ঐক্যমঞ্চের মেম্বাররাও অ্যাপ্লাই করেছিল কেউ কেউ সিটিজেনশিপ পাওয়ার পরে প্লেস অফ বার্থ চেঞ্জ করার জন্য। অলরেডি বেশ কয়েকজনের কিন্তু প্লেস অফ বার্থ চেঞ্জ হয়ে নতুন পাসপোর্ট রি-ইস্যু হয়েছে। আচ্ছা, রিনিউ বলে এখন আর কোনো কথা নেই, পাসপোর্টে রি-ইস্যু হয়ে যায়। তো তাহলে রি-ইস্যু হয়েছে প্লেস অফ বার্থ চেঞ্জ করে। আর সেক্ষেত্রে এবার কি আমি বলছি, তো এবার এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়ে যায়। পলিসি ডিপার্টমেন্টে যেহেতু যখনই কোনো ফাইল যাবে তখন পলিসি ডিপার্টমেন্টে মিনিমাম 3 থেকে 4জন অফিসার ওটাকে স্ক্রুটিনি করবে, তাদের রিকমেন্ডেশন লাগে যে পলিসি ডিপার্টমেন্ট কীভাবে ওটাকে হ্যান্ডেল করবে। তাহলে পলিসি ডিপার্টমেন্টে যখন গেল একজন অফিসার ওটাকে দেখলেন, দেখে ওনার মতো করে কোনো রিকমেন্ডেশন দিলেন বা কোনো নোট দিলেন, সেটা সেকেন্ড অফিসারের কাছে যাবে, তিনি ওটা দেখে তার মতো করে নোট দেবেন, থার্ড অফিসারের কাছে যাবে, তারপরে তার মতো করে নোট দেবেন, তারপরে ফাইনালি সিদ্ধান্ত হবে। এটা মোটামুটি ওদের একটা স্টাবলিশড নর্মস। তো সেই জন্যে একটা ক্ষেত্রে দেখা গেছে যে সে তার পাসপোর্টটা রি-ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন পুরনো পাসপোর্টের এগেনস্টে, পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তাকে নতুন পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে প্লেস অফ বার্থ ঠিক করে এই পলিসি ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে। আবার আরেকটা ক্ষেত্রে দেখা গেল যে তাকে বলা হলো যে আপনি যে পুরনো যে পাসপোর্টের ফাইলটা এক্সিস্ট করছে ওটাকে ক্লোজ করে আসুন। পলিসি ডিপার্টমেন্ট থেকে তাকে নতুন করে পরামর্শ দিলেন যে আপনার পুরনো যে এক্সিস্টিং পাসপোর্টের ফাইল আছে সেই ফাইলটাকে আপনি ক্লোজ করুন, ক্লোজ করার পরে আবার নতুন করে অ্যাপ্লাই করুন। তাহলে ওই পাসপোর্টের যদি ফাইলটা ক্লোজড হয়ে যাচ্ছে, ওরা পারমিশন দিচ্ছে, নতুন করে যখন পাসপোর্ট ইস্যু হচ্ছে তখন কিন্তু ওই রি-ইস্যুটা আর আসছে না, মানে ওই রেফারেন্সটা প্লেস অফ বার্থ বা ইত্যাদি ইত্যাদি ওগুলো কিন্তু এখানে আর লিগ্যালি তার ইমপ্লিকেশন থাকছে না। আচ্ছা, মানে তার আগের পাসপোর্টগুলো অলরেডি ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, নতুন করে তার মানে পাসপোর্টের না, টেকনিক্যালি বলতে গেলে পাসপোর্ট পাওয়ার আগে তো একটা ফাইল জেনারেট হয়, সেই ফাইলটা এক্সিস্ট করে। তো ওই ফাইলটাকে ক্লোজ করলে ওর রেফারেন্সটা আর আসবে না। আচ্ছা, এটা আবার পলিসি ডিপার্টমেন্টে কাউকে কাউকে বলে দিচ্ছে, এবং সেটা করার পরে তারা সার্টিফিকেট, তারাও পাসপোর্টটাও পেয়ে যাচ্ছেন। তাহলে পলিসি ডিপার্টমেন্টে যখনই যাবে এটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল পলিসি ডিপার্টমেন্টের অফিসার, তার সার্কামস্টেন্স দেখে, তার বিভিন্ন ওনারাই জানেন কি দেখে কোনটা বলবেন। আসার খবর হচ্ছে সে যে ডিপার্টমেন্টেই যাক, মানে যে অফিসারের কাছেই যাক, রি-ইস্যু হয়ে তিনি বাংলাদেশের প্লেস অফ বার্থ দেখিয়ে নতুন পাসপোর্ট পেতে শুরু করেছেন। এবার এতটা মানে ভেতরে আমার যেমন মানে তুমি জানো যে যেহেতু এই কাজ করতে গিয়ে অনেক জায়গায় যোগাযোগ আছে, কথা হয়, তো আমরা তো সমাজসেবাই করি, পার্সোনাল ইন্টারেস্টে তো কোথাও যাই না, আর পিকুইনারি কোনো ইন্টারেস্টও আমাদের নেই। তো সেই জন্য পাসপোর্ট অফিসের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন আছে। তো ওনার সঙ্গে আমি কথা বললাম কদিন আগে, আমাকে বললেন একই কথা বললেন, স্যার এটা না কেস টু কেস হ্যান্ডেল করা হবে, কিন্তু যখনই এই কেসগুলি অনেক পরিমাণে যেতে শুরু করছে না, অলরেডি শুরু করেছে, যখনই এই অ্যাপ্লিকেশান করলো চলে গেল পিএসকে থেকে রেফার করলো পলিসি ডিপার্টমেন্টে, এরকম এই সংখ্যাটা যখনই বাড়তে থাকছে, মানে 150, 100, 200, 300 যখন এটা হতে থাকবে তখন এটার ম্যাটার অফ পলিসি ডিপার্টমেন্ট থাকবে না। তখন ওরা নিজেরা একটা এসওপি তৈরি করে নেবেন, হয়তো তৈরি করার জায়গায় যাচ্ছে যে অ্যাপ্লিকেশন জমা পড়ে, তখন দেখবেন যে আজ থেকে মাস 6 পরে, মানে খুব আশা করি যে পলিসি ডিপার্টমেন্টের এই ঝঞ্ঝাটা থাকবে না। ওনারা বুঝে গেছেন যে পলিসিটা এটাই হবে, এটাই নিউ নর্মাল, যে বাংলাদেশের লোক সিটিজেনশিপ পাচ্ছেন, আগে তারা বাধ্য হয়েছিলেন, এখন সিটিজেনশিপ পেয়ে তারা নতুন করে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন, এবং তাদেরকে আর এসওপির জন্য ওই পিএসকেতে যিনি অফিসার থাকেন পাসপোর্ট অফিসার, তাকে তো নির্দেশই দেওয়া হবে যে আপনি যদি এই কাগজ ঠিক থাকে এই এসওপি করলে আপনি তাকে ওখান থেকেই তাকে ছাড়পত্র দিয়ে দেবেন। তো এটা তো খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু অ্যাজ অফ নাও ভয় পাওয়ার কোনো জায়গা নেই, একটু সময় নিচ্ছে, হয়তো সেই সময় নেওয়াটাও কমে যাচ্ছে। তো আপনারা নির্দ্বিধায়, আমি বলবো অন এথিক্যাল গ্রাউন্ড, আপনারা এখন যারা পাসপোর্ট হোল্ডার, প্লেস অফ বার্থ ইন্ডিয়া দেখানো, সিটিজেনশিপ পেয়েছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা
রিইস্যুর জন্য অ্যাপ্লাই করে দিন। আপনি দুটো কাজ, আপনি এক ধাপ এগিয়ে গিয়ে পুরনো পাসপোর্ট ফাইলটা ক্লোজ করার জন্য, ক্লোজারের জন্য কিভাবে করতে হয় ক্লোজারের জন্য, সেটা আপনি মুখে বললেই তো ক্লোজার হবে না। আপনাকে পাসপোর্ট অফিসে একটা মেল করে একটা মানে টাইম নিতে হবে, শিডিউল নিতে হবে দেখা করার। তো সেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি আমার পুরনো ফাইলটা ক্লোজ করতে চাই, এই 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 কারণে আমার প্লেস অফ বার্থ চেঞ্জ হয়েছে, নতুন আমি সিটিজেনশিপ পেয়েছি, তাই আমি পুরনো ফাইলটা পাসপোর্টের ক্লোজ করতে, এটা আপনি করতে পারেন। এটা হচ্ছে একদম এগিয়ে গিয়ে আপনি করলেন। এবার আপনি যদি মনে করেন না পলিসি ডিপার্টমেন্টে যাক, ওনারা যদি ছেড়ে দেন তো কিছু কিছু ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলেন তো ভালো, আর যদি ছেড়ে না দেন তখন আমাকে আবার ওটাকে ক্লোজ করতে বলবেন, তখন আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে টোটাল আপাতত সিনারিও। এবং যদি আপনার এক্ষুনি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমি বলবো যে আরও ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, সহজ সাবলীল হওয়ার জন্য আপনি যদি 6 মাস 1 বছর ওয়েট করেন, অর্থাৎ এই যে যাদের এখন প্রয়োজন পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছে, রিইস্যু করতে দেওয়া হচ্ছে, তো এই সমস্ত ক্ষেত্রে যখনই এটা খুব নর্মালাইজ হয়ে যাবে, তখন আপনি করলে এই পলিসি ডিপার্টমেন্ট ইত্যাদি এগুলো আর ফেস করতে হবে না। হ্যাঁ, কিন্তু স্যার এটা মানে নর্মালাইজ হওয়ার জন্য তো প্রচুর অ্যাপ্লিকেশন করা দরকার। এক্স্যাক্টলি। আর সেক্ষেত্রে স্যার মানে অ্যাপ্লিকেশন করার পরে তার তো কোনো বিপদের কোনো জায়গাও নেই। তার তো রিইস্যু হচ্ছেই, আইদার তার ফাইল ক্লোজ না করিয়ে এক্সিস্টিং প্রসেসেই তাকে বলে দিচ্ছে যে হ্যাঁ নতুন করে তার প্লেস অফ বার্থ চেঞ্জ করে সে আবার পাসপোর্ট ইস্যু হয়ে যাচ্ছে তার নামে, বা তার এক্সিস্টিং ফাইলটা ক্লোজ করে তারপরে হচ্ছে একটু টাইম বেশি লাগছে, টাইম কনজিউমিং হচ্ছে, বাট এটা ঘটছে। হ্যাঁ, পাচ্ছে লোকে। তো এটা নিয়ে কোনো চাপ নেই, তাহলে বুঝতে পেরেছি আইনি প্রক্রিয়া আসলে একদম নিউ নর্মাল সিচুয়েশন। তো এরকম তো ভারতবর্ষে এরকম করে তো আর আগে আমাদের পৃথিবীর কোথাও বোধহয় এরকম করেও হয়নি যে দীর্ঘদিন ধরে বাই বার্থ ইন্ডিয়ান দেখিয়ে তাদেরকে আবার সুযোগ করে দেওয়া যে না তোমরা ব্যাকে গিয়ে রেট্রোস্পেক্টিভলি তোমাকে সিটিজেনশিপ দেওয়া হবে, যে তোমার যা যা কাগজ হয়েছে তার কোনো তাকে নিয়ে কোনো অ্যাফেক্টেড হবে না, তুমি চাকরি করবা যে স্টেটাস আছে তাতে, তো স্বাভাবিক কারণে সিটিজেনশিপের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে। তো সেই এফেক্টটা দিতে হবে। সেই দিতে গেলে দেখো সবাই তো আর আইন নিয়ে এতটা গভীরভাবে ভাবে না, সে যে অফিসারই হোক তার নিজস্ব ডিপার্টমেন্ট আছে, এত কিছু জটিলতা, ওই জন্য একটু সময় নিচ্ছে। যখন দেখবে এটাই হচ্ছে হাজার হাজার শয়ে তখন দেখবে এটাই নিউ নর্মাল। ও সিটিজেনশিপ আজ থেকে ধরো 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, সিটিজেনশিপ ও প্লেস অফ বার্থ চেঞ্জ, এটা তো নিউ নর্মাল, সবাই জানি। মানে ওনার কাছে অনেকগুলো কেস। হ্যাঁ, আপনি আর আমাদেরকে পাঠাবেন না, তো আমাকে ছাড়তেই হবে, এটা তো নিয়মের মধ্যেই আছে। তাহলে ওই পিএসকে থেকেই আপনারা ওটাকে সিগন্যাল দিয়ে দিন। আচ্ছা, যাদের পাসপোর্ট অলরেডি এক্সপায়ার করে গেছে, মানে যে ভ্যালিডিটি ছিল সেই ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি সেই পাসপোর্টটা ক্লোজ হয়েই রয়েছে, মানে যেহেতু এক্সপায়ার চলে গেছে না ক্লোজ করতে? খুব সুন্দর কোশ্চেন করেছো। দর্শক বন্ধুদের জন্য বলছি, আপনার পাসপোর্ট এক্সপায়ার করে যেতে পারে, পাসপোর্টের ফাইল কিন্তু এক্সপায়ার করে না, ওটা কিন্তু এক্সিস্ট করে। ওকে, মানে ওই পাসপোর্টের সাথেই এটা রিলেটেড হয়ে যাবে। একদমই তাই, মানে পাসপোর্টের ভ্যালিডিটি এক্সপায়ার করতে পারে, পাসপোর্টের যে ফাইল আপনার নামে জেনারেট হয়ে আছে সেটা কিন্তু ক্লোজ না করা পর্যন্ত কিন্তু ক্লোজ হবে না। ওকে, আর স্যার তাহলে তো এখানে অনেকটাই স্বস্তির খবর যে না, অনেকটাই না, কেন তুমি এখনো অর্ধেক বলছো? সবটাই টাইম লাগছে লোকের, দেখো নতুন সিচুয়েশন, সেই জন্য আমি অনেকটাই বলছি, মানে অনেকটাই বলতে এখানে 90% তাদের জন্য স্বস্তির খবর। হ্যাঁ, আপনি হয়তো আগে পাসপোর্ট 10 দিনে, 15 দিনে, 20 দিনে পেতেন, হয়তো আপনার 1 মাস 2 মাস 3 মাস। তুমি দেখো তোমাকে ডিপার্টমেন্টের প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, আমার কাছে বেশ কয়েকজন এসছেন অলরেডি, বলেছেন যে স্যার আমার তো পাসপোর্ট এক্সপায়ার করেনি, এখনো 5 বছর বাকি আছে, প্লেস অফ বার্থ তো ইন্ডিয়া দেখিয়ে করেছিলাম, আমি এখন বিদেশে যাব, তো আমার কি করণীয়? এই সিচুয়েশনে কি এই পাসপোর্টটা ব্যবহার করে বিদেশে যাওয়া উচিত? আমার কাছে পরামর্শ চেয়েছেন। তো আমি তাদেরকে পরিষ্কার বলেছি, আপনার প্লেস অফ বার্থ চেঞ্জ করে নতুন করে রিইস্যু করে তারপরে পাসপোর্ট ব্যবহার করা আইনত ঠিক।
যেহেতু আইনত ঠিক। ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করছে দুটো ডকুমেন্টে না, হয়তো এবং reissue একটাতে করা ফলস শুরু। ইনফরমেশনই রয়েছে, একদমই তাই। যেটা আমি ফলস তাদের ইনফরমেশন সেটাকে কারেক্ট করাটাই না নিয়ম। ফলস বলবো না, ইনকারেক্ট বলবো। হ্যাঁ, ফলস বলবো না, ফলস করলে আদার ইমপ্লিকেশন এসে যায়। হ্যাঁ, ইনকারেক্ট ইনফরমেশন। ইনকারেক্ট ইনফরমেশন। হ্যাঁ, তো তাহলে স্যার কি আপনি দর্শকদেরকে এখন পরামর্শ এটাই দিচ্ছেন যে যাদের রিইস্যু করতে হবে তারা নির্দ্বিধায় রিইস্যুর জন্য অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ চেঞ্জ করার জন্য যে যে প্রসিডিওর বলা হলো, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। নতুন করে রিইস্যুর জন্য প্লেস অফ বার্থ চেঞ্জ করে অ্যাপ্লিকেশন করুন। পলিসি ডিপার্টমেন্টে যদি ফরওয়ার্ড করা হয়, পলিসি ডিপার্টমেন্টে যে পরামর্শ দেবেন, যদি দেন যে ফাইল ক্লোজ করে আবার অ্যাপ্লাই করবেন, সেটা না দিয়ে যদি ওনারা ওটাকে ছেড়ে দেন, বললাম দুটোই হচ্ছে, যদি ওটাকে ছেড়ে দিয়ে নতুন করে রিইস্যুড পাসপোর্ট দিয়ে দেয় তো হতেই পারে। অতএব আপনার এটা খুব নিউ নর্মাল হয়ে যাচ্ছে। তো এটা করুন, কোনো অসুবিধা নেই, কোনো দুশ্চিন্তা নেই, দ্বিধা কিন্তু পার্সেন্টেজ এসব কোনো ব্যাপার নেই। এটা 100%ই আপনার অধিকার আছে পাসপোর্ট পাওয়ার, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। স্যার আর এক ধরনের কেস অলরেডি স্যার আপনার আনসারের ভিতরে রয়েছে, তবুও আমরা ভাবছি হয়তো দর্শক বন্ধুদের ক্লিয়ারিটির জন্যে, ধরুন স্যার কারোর পাসপোর্ট এর আগে যেহেতু তাদের সিটিজেনশিপ ডাউটফুল হওয়ার জন্য কোনো কারণে পাসপোর্টটা রিভোক হয়েছিল, এয়ারপোর্টে ধরুক বা বর্ডারে তাকে আটকে তার বাংলাদেশি ডকুমেন্ট পাওয়ার জন্য পাসপোর্ট রিভোক করে নেওয়া হয়েছিল, তারপরে তিনি সিএর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট পেয়েছেন, তো তিনিও তো আবার নতুন করে পাসপোর্টের জন্য এখন অ্যাপ্লাই করতেই পারেন। এটার মধ্যে একটু অনেকগুলো সিচুয়েশন বিভিন্ন রকমের হয়। কারো ধরুন ক্যালকাটা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন বা আসছিলেন, ইমিগ্রেশন থেকে তার পাসপোর্টটা ইম্পাউন্ড বা রিভোক করা হয়েছে, তো শুধুই যদি রিভোক আর ইম্পাউন্ড করা হয় সেটা একটা ব্যাপার। ইম্পাউন্ড রিভোক করার পরে তার সিটিজেনশিপে কোশ্চেন করে এফআইআর করে অলরেডি কোর্টে কেস পেন্ডিং আছে, সেটা আর একটা বিষয়। তো আমি তোকে প্রথমটা বলি যে রিভোকেশন হয়েছে, শুধু কোনো ধরনের কোনো কেস পেন্ডিং নেই, সেক্ষেত্রে খুব ইজি ব্যাপার। যেমন এক্সপায়ার করে গেলে যেমন করতে হয় তেমন করে করতে হয়, নতুন করে সেটাকে অ্যাপ্লিকেশন করলেই ওরা ওটা দেখে নেবে যে ইম্পাউন্ড হয়েছিল এই রিজনে, সেই রিজনটাকে স্যাটিসফাই করার জন্য সিটিজেনশিপ দিয়েছে, অথবা তারা পেয়ে যাবে সেটা, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু যেখানে কেস অলরেডি পেন্ডিং আছে, রিভোক করার পরে তো একটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে, তারা অকারণে রিভোক করলেন না। তো যদি কোর্টে যদি কেস পেন্ডিং থাকে তাহলে কেসটাকে মিটিয়ে আসতে হবে। কেসটা কী করে মিটবে? সিটিজেনশিপ সংক্রান্তই তো কেস যদি হয়, ফরেনার্স অ্যাক্টে কেস যদি হয়, তাহলে সিটিজেনশিপ দিলেই তার ফরেনার্স অ্যাক্টের কেস, তিনি তো আর ফরেনার নন এখন, তাহলে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে তার কেসটা মিটিয়ে তারপরে অ্যাপ্লিকেশন। তার ক্ষেত্রে আরেকটু কেসটা মেটাতে হবে, মানে কেসটা আগে মেটাতে হবে। হ্যাঁ, তা নাহলে তো হবে না, ওটা তো কোর্ট থেকে তো ওটাকে মিউচুয়াল করে আসতে হবে, আগে কেসটাকে সলভ করতে। কারণ আমরা তো স্বাভাবিকভাবে জানি কোনো কেসে যদি কেস পেন্ডিং থাকে সেই বিষয়ে, কিন্তু আমি তোমাকে বলি মানে আমার অভিজ্ঞতা বলে 90%-এর ক্ষেত্রে কেসটা হয় না। হ্যাঁ, ইম্পাউন্ডে যতগুলো কেস আমার কাছে ফোন করেছে তাদের কারোর ক্ষেত্রে কেস হয়নি, মানে জাস্ট পাসপোর্টটা ইম্পাউন্ড না, শুধু কেস হয়েছে, এই কেস আমার কাছে আছে কিছু। হ্যাঁ, যদি প্রপোর্শন বলো তাহলে নাই, মানে অনেকটাই কম। মানে মানবিক কারণে ওরা পাসপোর্ট তো ইম্পাউন্ড করছে কিন্তু কেসটা করছে। এই ব্যাপারে তো আজকে বললে অন্য জায়গায় চলে আসবে, সেটা নাই বা থাক, আজকে পাসপোর্ট নিয়েই থাকি। মানে আজকে তাহলে স্যার আমাদের আলোচনার যে সামারি হলো যে যাদের ক্ষেত্রে কোনো রিভোক বা এই ধরনের কোনো কেস নেই, তাদের ক্ষেত্রে আপনার ভ্যালিডিটি শেষ হয়ে যাক বা না যাক, অন এথিক্যাল গ্রাউন্ড আপনার রিইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করাটা উচিত এখন, যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন। আর যাদের রিভোক হয়েছে এবং কিন্তু কোনো কেস হয়নি, তারাও সেম প্রসেসেই যেতে পারেন। আর যাদের কেস হয়েছে তাদের ক্ষেত্রে আগে কেসটাকে মেটাতে হবে, তারপরে রিইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর একটা কথা বললে ভালো হতো, আমি তোমাকে হেল্প করি। যাদের পাসপোর্ট ছিল না কোনোদিন, তারা তো কোনো ব্যাপারই নয়, তারা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবেন, যেরকম আর 10জন সিটিজেন পাসপোর্ট পান সেটাই পাবেন। বেশ বেশ, ঠিক। ওকে, নমস্কার দর্শক, ধন্যবাদ।